বন্ধুরা, শীতকাল শুরু হয়ে গেছে এবং আমি জানি মাঠে মাঠে কিন্তু আপনাদের গম চাষ করাও শুরু হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো গমের একটা জলসেচও হয়ে গিয়েছে। কিন্তু এই যে গম কি করে আমরা ভালোভাবে ফসল ফলাতে পারবো, কি করে আমার চাষি ভাইরা লাভবান হবেন, সেই সমস্ত বিষয় মাথায় রেখে আজকে আমরা আলোচনা করব মূলত গম চাষে জলসেচ এবং তার অন্যান্য পরিচর্যা এই বিষয়টি নিয়ে। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সাথে রয়েছেন ডক্টর মিলন কান্তি কুণ্ডু, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য বিজ্ঞান, নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ডক্টর মিলন কান্তি কুণ্ডুকে আমি স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার জানাই সকল শ্রোতা বন্ধুকে। মিলনবাবু, যেটা হচ্ছে দেখুন, বর্তমান দিনে কিন্তু গমের বা গম চাষের যে গুরুত্ব সেটা ক্রমবর্ধমান। কারণ আপনারা সকলেই জানেন যে ভাতের পরিবর্তে গমকে কিন্তু আমরা আস্তে আস্তে প্রধান খাদ্যশস্য হিসেবে বেছে নিচ্ছি। ভাতের বদলে আমাদের ডায়েট চার্টে ক্রমশ রুটি প্রাধান্য পাচ্ছে। তো আজকে যে বিষয় জলসেচ এবং অন্যান্য গমের পরিচর্যা, সে বিষয়ে আসার আগে যেটা প্রথম প্রশ্ন আপনার কাছে আমার, সেটা হলো যে এই যে খাদ্যশস্য হিসেবে গমের পুষ্টি মূল্য কতটা? দেখুন, আমরা সেই হিসাবে যদি লক্ষ্য করি, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে টুন্ডল ফসল হিসাবে ধানের পরেই গমের স্থান রয়েছে। গমে খাদ্য গুণাগুণ হিসাবে আমরা লক্ষ্য করি যে গমে 71% কার্বোহাইড্রেট রয়েছে, 14% প্রোটিন রয়েছে, তাছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের ভিটামিন এর মধ্যে রয়েছে। তাহলে মানে গম একটা অন্যতম প্রধান খাদ্যশস্য ভারতবর্ষের মানুষের কাছে, এবং ক্রমশ তা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের কাছেও কিন্তু প্রধান একটা খাদ্যশস্য হয়ে উঠছে। আমাদের রাজ্যে গম চাষের বর্তমান অবস্থাটা কিরকম সেটা যদি একটু বলেন। বর্তমানে পশ্চিমবঙ্গে গম চাষ এলাকা ও তার উৎপাদনশীলতার একটা ঘাটতি আমরা লক্ষ্য করছি। এর কারণ হলো যে শীতের যে স্থায়িত্ব, সেই স্থায়িত্বটা কমে যাওয়া, পাশাপাশি উন্নত মানের বীজের একটা অসুবিধা রয়েছে, অ্যাভেলেবিলিটির বিষয় রয়েছে, পাশাপাশি উন্নত প্রযুক্তির যে ব্যবহার, সেই প্রযুক্তির ব্যবহারে কিছু ঘাটতি রয়েছে আমরা লক্ষ্য করি। বর্তমানে যদি আমরা লক্ষ্য করি যে পশ্চিমবঙ্গে 334,000 হেক্টর জমিতে গম চাষ হয়ে থাকে মোটামুটি, এবং মোট 940,000 টন গম উৎপাদন আমাদের রাজ্যে হয়। তাছাড়াও আমরা যদি লক্ষ্য করি যে এই যে উৎপাদনটা হয়, এই উৎপাদনটা আমাদের রাজ্যের জন্য সাফিসিয়েন্ট নয়। তার জন্য আমাদের রাজ্যের মানুষের চাহিদা মেটানোর জন্য পার্শ্ববর্তী রাজ্য থেকেও কিন্তু গম আমাদের নিয়ে আসতে হয়। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি মনে হয় যে আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গে কি সঠিক আবহাওয়া বা উপযুক্ত সামগ্রিক পরিবেশ সেটা আমরা গম চাষের জন্য পাচ্ছি না? অ্যাকচুয়ালি গম চাষের জন্য একটা লম্বা শীতকাল দরকার এবং শুষ্ক আবহাওয়া দরকার। এই ধরনের আবহাওয়াতেই মেনলি গমের যে বার বৃদ্ধি বা যে উৎপাদনশীলতা সেটা বৃদ্ধি পায়। পরীক্ষামূলকভাবে আমরা যেটা লক্ষ্য করি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যদি তাপমাত্রা থাকে বায়ুমণ্ডলের, তাহলে সেক্ষেত্রে গমের যে অঙ্কুরোদ্গমের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা হ্রাস পায়। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি যে পরবর্তীকালে যদি 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা যদি থেকে থাকে, সেটা হচ্ছে গম বপনের জন্য আদর্শ। পরবর্তীতে গমের যে বার বৃদ্ধি বা পাশকাঠি বৃদ্ধি, সেটার জন্য আমাদের মোটামুটি 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। পরবর্তীকালে আমরা যেটা লক্ষ্য করি যে 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা যদি হয়, তাহলে কিন্তু গমের বৃদ্ধি দশাটা স্টপ হয়ে গিয়ে ফ্লাওয়ারিং শুরু হয়, অর্থাৎ ফুল আসা শুরু হয় এবং গম ফলতে শুরু করে। এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় যে যদি আমাদের শীতকালটার ডিউরেশন খুব কম হয়ে যায়, অর্থাৎ শীতের যে সময়টা সেটা যদি কমে আসে, তাহলে কিন্তু যে বৃদ্ধির দশা, সেই বৃদ্ধি দশাটা হ্যাম্পার হবে, অসুবিধার সৃষ্টি হবে, স্বাভাবিকভাবেই আমাদের ফলন কিন্তু কমে যাবে। আর পরবর্তীতে যদি 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে মোটামুটি গমটা যদি পাকছে, সেই সময় যদি এই ধরনের টেম্পারেচার থাকে, তাহলে কিন্তু গমের যে দানাটা পুষ্ট হওয়ার প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে মিলনবাবু, আমি পরবর্তী যে বিষয়টা
আপনার কাছে জানতে চাইবো সেটা হলো যে গম চাষের জন্য কি ধরনের জমি প্রয়োজন, আর এই জমি তৈরির সময় আমার চাষি ভাইরা কোন কোন বিষয়গুলো বিশেষভাবে তাদের মাথায় রাখবে বা সেগুলো দেখে তবে চাষটা শুরু করবে। গমের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় না, এবং পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করি যে গমেতে জল সেচের যেমন প্রয়োজনীয়তা আছে, জল নিষ্কাশনের ব্যাপারটাও কিন্তু সমভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে আমাদের যদি একটু উঁচু জমি বা মাঝারি ধরনের জমি হয় তাহলে সেটা গম চাষের জন্য উপযোগী। জমির যে মাটি, সেই মাটি যদি বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ, পলি দোআঁশ এই ধরনের যদি মাটি হয় তাহলে সেটা গম চাষের উপযোগী। পাশাপাশি আমাদের জমিতে যে অম্লত্ব এবং খারত্বের যে বিষয়টি রয়েছে সেটার নির্দেশ যদি 5.5 থেকে 6.5 থাকে তাহলে সেটা গম চাষের জন্য উপযোগী। আমরা যেটা উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি যে কিছু কিছু অঞ্চলের মাটিতে একটু বেশি পরিমাণে অম্লত্ব রয়েছে, সেই অম্লত্ব সংশোধন করাটা অতি অবশ্যই প্রয়োজন। সেই জন্য মাটি পরীক্ষা ভিত্তিক সেখানে এই অম্লত্ব সংশোধনের জন্য প্রয়োজন বোধে প্রয়োজনীয় চুন প্রয়োগ করতে হবে। অর্থাৎ মানে আমার কৃষক বন্ধুরা মাটি পরীক্ষা করে নিয়ে যথাযথ মাটি যদি হয় তবেই সেই মাটিতে গম চাষটা শুরু করবে, আর যদি মাটি নিয়ে কোনো সমস্যা থাকে তবে তার যে সঠিক পরিচর্যা সেটা করে তারপরে গম চাষটা করবে, সেটাই আপনি আপনার মানে বলছেন, তাই তো? অবশ্যই। সেক্ষেত্রে আমি আরেকটু কথা বলতে চাইবো যে চুন প্রয়োগের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে গম বপনের ঠিক 1 মাস আগে যেন আমরা জমিতে চুনটি প্রয়োগ করি এবং মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিই। আচ্ছা, আর তাহলে যখন আমার কৃষক বন্ধুরা বীজ বপন করবেন, সেই বীজ বপন করার সঙ্গে আরো কি কি বিষয় তাদেরকে লক্ষ্য রাখতে হবে এই গম চাষের ক্ষেত্রে? বীজ বপনের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা মাথায় রাখতে হবে যে আমরা বীজটা যেন সার্টিফাইড সিড অর্থাৎ শংসিত বীজ ব্যবহার করি। কারণ যদি বীজটি শংসিত বীজ বা সার্টিফাইড সিড না হয় তাহলে সেক্ষেত্রে যার যে গুণমান, সেই গুণমান সম্বন্ধে কিন্তু আমাদের ডাউট থেকেই যাবে। সেই কারণে যদি আমরা আমাদের নিজেদের কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কাছ থেকে আমরা বীজটা যদি সংগ্রহ করি, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে 5% লবণ জলে প্রথম বীজগুলিকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে হাত দিয়ে নাড়া দিলেই যেগুলো অপুষ্ট বীজ থাকবে সেই বীজগুলি জলের উপরে ভেসে উঠবে। সেগুলি আমরা ছেঁকে তুলে ফেলে দেব এবং পুষ্ট সতেজ সবল বীজ যেগুলি থাকবে সেগুলি নিচে থেকে তুলে নিয়ে পুনরায় আমরা সাদা পরিষ্কার জলে আমরা ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলে তারপর বীজ শোধন করব এবং শোধন করে তবেই আমরা সেটা বীজ বপন করব। বীজ শোধনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমাদের জমিতে যে সমস্ত রোগ ছড়িয়ে পড়ে সেগুলো মূলত বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়ে। কোনোটি মাটি বাহিত, কোনোটি বাতাস বাহিত, কোনোটি সেচের জল বাহিত, এইভাবে কিন্তু বাহিত হয়ে কিন্তু আমাদের জমিতে রোগ ছড়িয়ে পড়ে। ঠিক একইভাবে বীজ দ্বারাও কিন্তু বিভিন্ন ধরনের রোগ বহন করে। তো সেই কারণে আমাদের বীজ শোধনটা কিন্তু খুবই জরুরি। এই বীজ শোধনটাকে আমরা অনেক সময় বীজের টিকাকরণও বলে থাকি। এই বীজ শোধনের মাধ্যমে বীজের গায়ে লেগে থাকা অসংখ্য সূক্ষ্মাতি সূক্ষ্ম যে জীবাণুগুলি থাকে সেই জীবাণুগুলি আমরা মেরে ফেলতে পারি। পরবর্তীকালে বীজ যখন আমরা বপন করি তখন অঙ্কুরোদ্গমের পরে কোনো রকম রোগ তাকে আক্রান্ত করতে পারে না। সেই কারণে কিন্তু বীজ শোধনটা খুবই জরুরি। তো বীজ শোধনের ক্ষেত্রে মূলত যে সমস্ত ফাঙ্গিসাইড রয়েছে অর্থাৎ ছত্রাকনাশক রয়েছে, মূলত কার্বেন্ডাজিম, ব্যাভিস্টিন, ম্যাঙ্কোজেব এই ধরনের যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেই ছত্রাকনাশক প্রতি কেজি বীজের সাথে 3 থেকে 4 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে তবেই কিন্তু আমরা বীজ বপন করব। এবং বীজ বপনের ক্ষেত্রে আমাদের আর কয়েকটা বিষয় মাথায় রাখতে হয় যে মাটি যেন খুব সুন্দরভাবে তৈরি করা থাকে, অর্থাৎ ঝুরঝুরে মাটি আমাদের কিন্তু বীজের অঙ্কুরোদ্গম এবং বীজ চারা প্রাথমিকভাবে বেড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য বীজটাকে কিন্তু আমাদের খুব সুন্দর ঝুরঝুরে মাটিতেই কিন্তু ছড়াতে হবে বা ফেলতে হবে। এবং বীজের হার অর্থাৎ জমিতে কতটুকু জায়গার মধ্যে কত পরিমাণে গাছের চারা থাকলে আমার ঠিকঠাক ফলন আমি পাবো সেটা মাথায় রাখতে হবে। সেই কারণে আমাদের মূলত একর প্রতি 40 কেজি পর্যন্ত বীজ আমরা ছড়াবো, তার বেশি কিন্তু বীজ আমরা ছড়াবো না। এবং
বীজ বপনের সময় অনেক সময় অনেকে ছিটিয়ে বুনে দেন, কিন্তু আমরা সব সময় যেটা কৃষক বন্ধুকে বলার চেষ্টা করি যে সব সময় যে কোনো ফসলের যে কোনো বীজ লাইনে বপন করাটা জরুরি। অর্থাৎ গাছ থেকে গাছের দূরত্ব এবং লাইন থেকে লাইনের দূরত্ব যেন নির্দিষ্ট থাকে, যাতে গাছ সঠিকভাবে বেড়ে উঠতে পারে সারিবদ্ধভাবে। সেক্ষেত্রে আমাদের গাছ থেকে একটা লাইন থেকে লাইনের দূরত্ব মোটামুটি 20 সেন্টিমিটারে রাখা হয় এবং বীজ বপনের যে গভীরতাটা, সেই গভীরতাটা মোটামুটি 5 থেকে 6 সেন্টিমিটার রাখা হয়। আচ্ছা, তাহলে এবার যেটা মূল বিষয় আজকের আমাদের আলোচনার ছিল, বীজ বপন করার পরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো জলসেচ। তো এই জলসেচ সম্পর্কে আপনি আমার বন্ধুদের, কৃষক বন্ধুদের কি পরামর্শ দেবেন, কি করে তারা ভালো ফলন পাবে সেই কথা একটু জানিয়ে দিন। দেখুন, গমের ক্ষেত্রে জলসেচটা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মূলত আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা বিশেষ করে উত্তরবঙ্গে বা বিশেষ করে দিনাজপুরে আমরা লক্ষ্য করি যে সেচ সেবিত এলাকা থাকে না, সেখানে বৃষ্টির জলের উপর নির্ভরশীল হয়েই কিন্তু আমাদের চাষটা করা হয়। কিন্তু যদি সেচ দেওয়ার সুবিধা থেকে থাকে তাহলে কিন্তু গমের ফলন বাড়ানো সম্ভব, বা বিশেষ বিশেষ ক্ষেত্রে উচ্চ ফলনশীল যে সমস্ত জাত রয়েছে সেগুলি চাষ করা সম্ভব। সেক্ষেত্রে প্রথম সেচটা আমাদের দিতে হয় যে মুকুট শেকড় যখন বেরোয়, অর্থাৎ সিআরআই স্টেজ আমরা বলে থাকি, ক্রাউন রুট ইনিশিয়েশন স্টেজ, মূলত 20-21 দিনের মাথায় প্রথম সেচটা দিতে হয়। এই সেচটা কিন্তু দেয়া বাধ্যতামূলক। যদি কোনো কারণে এই সেচ আমরা দিতে না পারি বা চারার বয়স যখন 20 থেকে 21 দিন, তখন যদি সেচটা না দেওয়া হয় তাহলে কিন্তু ফলন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে প্রথম সেচ আমরা দেব 18 থেকে 20 দিন বা 21 দিনের মাথায়। আচ্ছা। দ্বিতীয় সেচ দেব পাশ কাটি বের হওয়ার সময়, অর্থাৎ ঠিক 40 থেকে 45 দিনের মাথায়। 3 নম্বর সেচটা আমরা দেব যে 70 থেকে 75 দিনের মাথায়, যখন বেশিরভাগ গাছের শীষ বের হতে শুরু করেছে, ঠিক সেই সময়। পরবর্তীকালে 4 নাম্বার যে সেচটা দেব সেটা হচ্ছে আমরা যেটা বলি যে মিল্কিং স্টেজ, অর্থাৎ দুধ আসা অবস্থায়, অর্থাৎ শস্যের দানা যখন পুষ্ট হতে শুরু করেছে সেটা যদি আমরা চাপ দিই তাহলে দুধের মতো রস এবং স্বাদে মিষ্টি রস আমরা দেখতে পাবো। তো সেটা সেই সময়তে কিন্তু সেচ দেওয়াটা খুবই জরুরি, সেটা 90 থেকে 95 দিনের মাথায়। এবং পরবর্তীকালে যখন দানা পুষ্ট হতে শুরু করবে ঠিক সেই সময়তে সেচ দেওয়াটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে 115 থেকে 120 দিনের মাথায়। এবার যদি কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আমার এতগুলো সেচ দেওয়ার সম্ভাবনা নেই বা আমার পরিবেশ পরিস্থিতি নেই, আমার যদি সেই ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যদি শুধুমাত্র আমার একটি সেচ দেওয়ার সুবিধা থেকে থাকে, সেই ক্ষেত্রে আমাকে সেচটা দিতে হবে ঠিক মুকুট শেকড় বেরোনো, অর্থাৎ 18 থেকে 21 দিনের মাথায়। যদি দুটো সেচ দেওয়ার সুবিধা থেকে থাকে তাহলে আমাকে প্রথম সেচটা দিতে হবে মুকুট শেকড় বেরোনোর সময় এবং দ্বিতীয় সেচটা দিতে হবে ফুল আসার সময়। আচ্ছা। এবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে 3টে পর্যন্ত সেচ আমি দেওয়ার সম্ভাবনা বা সুযোগ আমার কাছে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা প্রথম সেচটি দেব মুকুট শেকড় বের হওয়ার সময়, দ্বিতীয়টা সেচটা দেব পাশকাঠি বের হওয়ার সময় এবং 3 নাম্বার যে সেচটি সেটি দেব ফুল আসার ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ থোর আসার সময়তে। তো এইভাবে মূলত আমরা জল সেচটাকে কিন্তু পরিকল্পনা মাফিক আমরা কিন্তু দিতে পারি। পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে যে অনেক সময় আমরা লক্ষ্য করি যে শীতকালে কোনো কোনো সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। বিগত 2-3 বছর ধরে এটা আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে যে জমিতে জল যেন দীর্ঘ টাইম ধরে আমাদের কিন্তু যাতে জমা না থাকে, জমা থাকলে কিন্তু আমাদের সেটা গম চাষের জন্য ক্ষতিকর। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যে ড্রেনেজ অর্থাৎ জল নিকাশি যে বন্দোবস্ত সেটাও কিন্তু আমাদের মাথায় রাখাটা জরুরি। অর্থাৎ যে সমস্ত এলাকায় জলের অসুবিধে রয়েছে, জল সংকুলান নেই, সেক্ষেত্রে কিরকম ভাবে জলসেচ করতে হবে সেটাও মিলনবাবু বলে দিলেন। এবং এই বর্তমানে যে আমরা বারবার দেখি যে শীতকালটায় আমরা নানা রকম নিম্নচাপের সম্মুখীন হই, অকালে বৃষ্টির সম্মুখীন হই, সেই সময়ে যদি জমিতে অতিরিক্ত জল এসে যায় বা অতিরিক্ত জল পাই আমরা, সেক্ষেত্রে কিভাবে জলসেচটা দেব, কিভাবে সেটা নিয়ন্ত্রণ করব, সেই সম্পর্কেও কিন্তু মিলনবাবু আমার বন্ধুদের জানিয়ে দিলেন। এবং বন্ধুরা নিশ্চয়ই সেই বিষয়গুলো মাথায় রেখেই গম চাষ করবেন এবং তার পাশাপাশি কিভাবে কতটা সার প্রয়োগ করলে আমার বন্ধুরা
ভালো ফলন বছর শেষে পাবেন, তারা খুশি হবেন, সেই বিষয়টুকু আমি একটুখানি জেনে নেব। দেখুন, প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে প্রয়োজনীয় যে তার খাদ্যের চাহিদা সেটা মেটানোটা বাঞ্ছনীয়। তো সেক্ষেত্রে আমরা সবসময় যেটা কৃষক বন্ধুদের বলি যে যদি আমরা মাটি পরীক্ষা ভিত্তিক যদি আমরা সুষম খাদ্যের প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োজনীয় ফলন কিন্তু আমরা পেতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে কৃষক বন্ধুর ক্ষেত্রে মাটি পরীক্ষা করার কোনো সুযোগ হয়তো থাকে না বা সম্ভবপর হয় না। সেক্ষেত্রে আমরা যেটা বলি যে একর প্রতি 2 টন জৈব সারটার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যেন সেটা অর্ধপচিত না হয়, সেটা যেন পূর্ণ পচে গেছে এই ধরনের সার হয় বা কম্পোস্ট সার হয়, সেটা প্রয়োগ করতে হবে। পাশাপাশি অ্যাজোটোব্যাক্টর এবং পিএসবি অর্থাৎ ফসফেট সলিবুলাইজিং ব্যাকটেরিয়া, এই যে সার সেটা 6 কেজি প্রতি একরে প্রয়োগ করতে হবে। পাশাপাশি আমরা যখন শেষ জমি চাষ দেব, অর্থাৎ মূল সার হিসাবে আমরা 24 কেজি ইউরিয়া এবং 24 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 24 কেজি মিউরেট অফ পটাশ আমরা একর প্রতি প্রয়োগ করব। পরবর্তী ক্ষেত্রে চাপান সার হিসাবে আমরা নাইট্রোজেন ঘটিত সার 2 বার আমরা প্রয়োগ করব। প্রথম প্রয়োগ করব 21 দিন পর, অর্থাৎ বীজ ছড়ানোর 21 দিন পরে, এবং দ্বিতীয় চাপান সার প্রয়োগ করব 45 দিন পরে। তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই 12 কেজি ইউরিয়া কিন্তু আমরা চাপান সার 2 বার ব্যবহার করব। আচ্ছা, তো জলসেচ জানলাম, সারের প্রয়োগ জানলাম, কিন্তু আমাদের একটা বড় শত্রু হচ্ছে আগাছা। যে কোনো ফসলের ক্ষেত্রেই আগাছা একটা বড় শত্রু, গমের ক্ষেত্রেও বটেই। তো সেই আগাছা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? আগাছার ক্ষেত্রে আমরা প্রত্যেকটি ফসলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমাকে জমিটা কিন্তু আগাছা মুক্ত রাখতে হয়। গমের ক্ষেত্রে ঠিক 40 থেকে 45 দিন পর্যন্ত, অর্থাৎ বীজ বপনে 40 থেকে 45 দিন পর্যন্ত আমাদের একটু আগাছা মুক্ত রাখতে হবে। এই সময়তে যদি আগাছা হয় তাহলে কিন্তু সেটি ফলনের উপরে একটি এফেক্ট ফেলবে এবং সেটা ফলন কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বিশেষ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যদি আমরা ঠিকঠাক মতো আগাছা দমন না করি তাহলে আমার ফলন 40% পর্যন্ত হ্রাস পেতে থাকে। সেই জন্য আগাছা দমনটা খুবই জরুরি। তো সেক্ষেত্রে আমরা প্রথম আগাছা নিড়ানি দেব 20 থেকে 21 দিনের মাথায় প্রথম আগাছা নিড়ানি দেব, হাত নিড়ানি, এবং দ্বিতীয় যে আগাছা নিড়ানি দেব সেটি দেব 40 থেকে 45 দিনের মাথায়। তো এক্ষেত্রে যদি আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি যে কিছু কিছু জমিতে আগাছার ভীষণ রকমের উপদ্রুত রয়েছে, সেই সমস্ত এরিয়াতে আমরা একটু চেষ্টা করব প্রি ইমার্জেন্স হার্বিসাইড দেওয়ার। সেক্ষেত্রে আমরা একর প্রতি 500 থেকে 600 ml প্রেটিলাক্লোর যে হার্বিসাইড রয়েছে সেই হার্বিসাইডটা কিন্তু আমরা বীজ বপনের 48 ঘন্টার মধ্যে কিন্তু আমরা জমিতে প্রয়োগ করব। সেক্ষেত্রে এই প্রেটিলাক্লোর হার্বিসাইডটি শুকনো বালির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর সেটা যদি আমরা প্রয়োগ করি তাহলে তার যে এফিসিয়েন্সি অর্থাৎ কাজ করার সক্ষমতাটা সেটা বৃদ্ধি পায় এবং সঠিকভাবে আগাছা নিয়ন্ত্রণ করা যায়। এবং আমার চাষি বন্ধুরা বছর শেষে তার যে ফলনটা তারা পেতে চেয়েছিলেন সেই ফলনটা তারা পেতে পারবে, তাই তো? হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে আমরা পেট্রিলাক্লোর যদি আমরা বাজারে অ্যাভেলেবেল না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা মেট্রিবিউজিন, মেটসালফিউরন, মিথাইল বা সালফোসালফিউরন এই ধরনের যে সমস্ত আগাছানাশকগুলি রয়েছে সেগুলি আমরা প্রয়োগ করতে পারি। আগাছা বা নাশ করার পরেও যে আর একটা বড় শত্রু আমাদের রয়েছে সেটা হচ্ছে কীট বা রোগ পোকা। তাদেরও তো নিয়ন্ত্রণ করার কথা ভাবতে হবে এবং গমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। অর্থাৎ আমি বলছি শস্য সুরক্ষার কথা, সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন। একদমই ঠিক। আমরা যদি লক্ষ্য করি যে যখনই আমরা উচ্চ ফলনশীল কোনো শস্য চাষ করতে যাব তো সব ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে একটা রোগের এবং পোকার একটা উপদ্রব রয়েছে। তো পোকার ক্ষেত্রে আমরা গমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করি যে উই পোকার উপদ্রব দেখা যায়। এটি মূলত যখন গাছ ছোট অবস্থায় থাকে সেক্ষেত্রে শিকড় এবং গোড়া কেটে কিন্তু গাছ একটা মেরে ফেলে বা তার একটা ক্ষতির সম্ভাবনা দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা ক্লোরোপাইরিফস যে ওষুধটি রয়েছে সেটি 1.5 ml প্রতি লিটার জলে গুলে আমরা কিন্তু স্প্রে করতে পারি। সেক্ষেত্রে কিন্তু উই পোকার দমন রোধ করা যেতে পারে। পরবর্তীতে আরেকটি যেটা দেখা যায় সেটা হচ্ছে মাজরা পোকার উপদ্রব। মাজরা পোকার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি যে পোকার যে মথ মূলত পাতায় ডিম পাড়ে, তারপর সেই ডিম
ফুটে যখন কিরা বের হয় সে 8 থেকে 10 দিন পরে, তখন সেটি আস্তে আস্তে গিয়ে কাণ্ডের ভিতরে প্রবেশ করে আচ্ছা। এবং কাণ্ডের ভিতরে গিয়ে কাণ্ডের ভিতরে ওই যে পিউপা অবস্থায় থাকে, পিউপা পরিণত হয় এবং সেটি কিন্তু ভিতরের যে নরম সাদা কচি অংশ সেটা খেতে থাকে। তো স্বাভাবিকভাবেই সেটা কিন্তু আপনার ফসলে কিন্তু একটা ইল্ডের উপর অর্থাৎ ফলনের উপর কিন্তু বড় এফেক্ট ফেলে। তো সেই ক্ষেত্রে আমরা যে সমস্ত আপনার কীটনাশক রয়েছে, অ্যাসিফেট এই ধরনের যে সমস্ত কীটনাশক রয়েছে সেগুলি প্রয়োগ করে খুব ভালোভাবে কিন্তু এটা কন্ট্রোল করা সম্ভব। পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করি যে প্রথমের দিকে বা পরের দিকে জাব পোকার একটা উপদ্রব দেখা যায়। জাব পোকা মূলত কচি যে গম গাছ, সেই গাছের উপরে বসে সেখানে কিন্তু তার রস চুষে কিন্তু খায় এবং এই যে এদের যে পপুলেশন বা বংশবৃদ্ধিটা কিন্তু খুব দ্রুত হতে পারে। সেই কারণে এটা একটা আমাদের একটা সমস্যার কারণ হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাসিভেট যে পাউডার সেটাও কিন্তু স্প্রে করতে পারি, বা ইমিডাক্লোরোপিড 0.5 ml প্রতি লিটার জলে গুলেও কিন্তু স্প্রে করলে জাব পোকা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া যেগুলো আমরা রোগের প্রকোপ লক্ষ্য করি, মূলত গমের একটা বড় রোগ হচ্ছে গমের ভুসো রোগ। ভুসো রোগের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি যে গমের যে শীষ ওঠার পরে শীষের মধ্যে কিন্তু কালো রঙের ভুসো কালির মতো এক ধরনের সিমটমস দেখা যায়, যার ফলে কিন্তু গমের যে শীষটা বা তার মধ্যে যে দানা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এর ক্ষেত্রে একটা ভয়ঙ্কর যে বিপর্যয় আসতে পারে সেটা হচ্ছে যে এই গমের যে ভুসো কালো কালি, এটা মূলত একটা ফাঙ্গাসের স্পোর। সেই স্পোরটা হাওয়ার মধ্য দিয়ে, হাওয়ার যখন চালিত হয়, বাতাস যখন প্রবাহিত হয়, তখন বাতাসের মধ্য দিয়ে এই স্পোরটা একটা গাছ থেকে আরেকটা গাছে ছড়িয়ে পড়ে। সেই জন্য আমরা যেটা সবসময় বলে থাকি যে সকালবেলায় ভিজে কাপড় দিয়ে যদি এই ধরনের কোনো শীষ আমরা দেখতে পাই, সেটাকে সাদা শুকনো ভেজা কাপড় দিয়ে জড়িয়ে নিয়ে তাকে তুলে তাকে ডিস্ট্রয় করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া, যাতে সেটা জমিতে ছড়িয়ে না পড়তে পারে। মূলত এটি বীজবাহিত রোগ, সেই কারণে বীজ শোধনটা কিন্তু খুবই জরুরি। আর আরেকটা যেটা দেখা যায় যে গমের একটা বাদামি মরিচা রোগ দেখা যায়, মূলত একটু কমলা কালারের উঁচু উঁচু পাতার একটা সিমটম দেখা যায়। তো সেটা পরবর্তীকালে যখন ভয়ঙ্কর রূপ নেয় তখন কিন্তু একটা দাগের সাথে আরেকটা দাগ মিলে যায় এবং স্বাভাবিকভাবেই সেখানে যে সবুজ অংশ, সেই সবুজ অংশ আর দেখতে পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই সেটা একটা ফলনের উপর ভীষণ রকমের ক্ষতি সাধন করে। তো এই ক্ষেত্রে মূলত যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে, কার্বেন্ডাজিম বলুন বা ম্যাঙ্কোজেব বলুন, এই ধরনের যে ছত্রাকনাশক, সেই ছত্রাকনাশক প্রয়োগ করে কিন্তু এটাকে কন্ট্রোল করা সম্ভব। আরেকটা যে বিষয় আমরা লক্ষ্য করি, বিশেষ করে যখন মানে গম পাকতে শুরু করেছে, শীষ শুকনো হতে শুরু করেছে, দানা পুষ্ট হয়ে গেছে, সেই সময়ে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ইঁদুরের প্রচুর পরিমাণে উপদ্রব হয়। তো ইঁদুর এই শীষগুলোকে কেটে নেয়, কেটে নিয়ে তারা গর্তের মধ্যে সঞ্চয় করে নিজেদের খাবার হিসাবে ভবিষ্যতে ব্যবহার করার জন্য। তো সেটা একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয় কৃষক বন্ধুদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে ইঁদুরের ক্ষেত্রে ইঁদুর দমনের জন্য যে আমরা কিছু টোপ ব্যবহার করতে পারি। টোপের ক্ষেত্রে যদি আমরা ওই 98 গ্রাম আঠার বা ময়দার সাথে 2 গ্রাম ভোজ্য তেল এবং 2 গ্রাম জিঙ্ক ফসফাইড যে ওষুধ বা পেস্টিসাইড, সেটা মিশিয়ে আমরা টোপ তৈরি করে যে সমস্ত ইঁদুরের গর্ত আছে সেই সমস্ত ইঁদুরের গর্তের কাছে আমরা দিতে পারি। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে বেশ কয়েকদিন বীজ ছাড়া টোপ প্রথমে ব্যবহার করতে হয় এবং পরবর্তীকালে বীজ দেওয়া টোপ ব্যবহার করলে কিন্তু ভালো একটা উপকার পাওয়া যায়। পাশাপাশি ইঁদুর গর্তের ভিতরে যদি আমরা জিঙ্ক ফসফাইড বা অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট ইঁদুর গর্তের মধ্যে ভরে দিয়ে ইঁদুর গর্তটা বন্ধ করে দিই, তাহলে ইঁদুরের গর্তের মধ্যে থাকা ইঁদুর কিন্তু এই বিষাক্ত গ্যাসের জন্য কিন্তু তারা মারা পড়বে। তো এইভাবে কিন্তু আমরা ইঁদুরকেও দমন করতে পারি। এবং খুব কম সময় আমাদের হাতে রয়েছে মিলনবাবু, এই শেষ সময়টুকুতে আমি একেবারে শেষে জেনে নেব যে ফসল কাটা বা ফসল সংরক্ষণের সময়ে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। দেখুন, গম কখন কাটবো অর্থাৎ কখন কাটছি তার উপরে কিন্তু নির্ভর করবে যে গমটা আমি সংরক্ষণ কতদিন করতে পারবো। তো সেক্ষেত্রে যদি আমরা দানা থাকা অবস্থায় যদি আমরা দাঁতের মধ্যে নিয়ে যদি চাপ দিই দানাতে দানা যদি বসে যায়
শব্দ হয়ে যদি কেটে না যায়, তাহলে বুঝতে হবে সেখানে 14 থেকে 15% বা 17% ময়েশ্চার রয়েছে। তো সেই অবস্থাতে গমটা আমাদের কাটতে হবে। পরবর্তীকালে গমটা শুকিয়ে নিতে হবে এবং সেটা সংরক্ষণের জন্য মোটামুটি 10 থেকে 11% ময়েশ্চার থাকাটা বাঞ্ছনীয়। তো কৃষক বন্ধুরা বুঝবেন কি করে? তার জন্য সহজ উপায় হচ্ছে যে গমটা যখন আমরা শুকিয়ে নেব, শুকিয়ে নেওয়ার পরে যখন শুকিয়ে যাবে তখন একটা দানা নিয়ে যদি আমরা দাঁতে চাপ দিই, সেখানে একটা কট করে শব্দ তৈরি হয় এবং দুটি খণ্ডে বিভক্ত হয়। তখনই বুঝতে হবে যে সেটি সংরক্ষণের জন্য উপযুক্ত অবস্থায় রয়েছে। তো সেই অবস্থাতেই কিন্তু আমাদের গম সংরক্ষণ করতে হবে। খুব দ্রুত আমি জেনে নেব যে যেহেতু আমরা শুরুতেই বলছিলাম যে গম কিন্তু আমাদের মেন ডায়েট চার্টে ক্রমশ উঠে আসছে, তাহলে গতানুগতিক পদ্ধতির বাইরে বেরিয়ে কিভাবে গম চাষ করা যেতে পারে? সেক্ষেত্রে আমাদের গতানুগতিক পদ্ধতির বাইরে বলতে আমরা প্রযুক্তির কিছু ওলট পালট করতে পারি। যেমন গম বপনের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি, প্রথমেই বললাম যে শীতের ডিউরেশন কমে যাচ্ছে, সেক্ষেত্রে সঠিক সময়ে বীজ বপন করাটা জরুরি। সেই জন্য আমরা আমন ধান কাটার পরে যখন মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস রয়েছে, সেই রসটা মরে যদি জো আসা অবস্থা পর্যন্ত আমরা অপেক্ষা করি, তাহলে হয়তো অনেকটা লেট হয়ে যাবে। সেই কারণে আমরা জিরো টিলের যে মেশিন রয়েছে, সেই মেশিনের সাহায্যে আমরা কোন রকম পুরো জমিটাতে চাষ না দিয়ে শুধুমাত্র লাইন তৈরি করে তার মধ্যে বীজ এবং সার প্রয়োগ করে এবং মাটি চাপা দিয়ে খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকখানি জমি কিন্তু আমরা বীজ বপন করতে পারি। এবং পরবর্তীকালে আমরা যেটা লক্ষ্য করেছি যে সেক্ষেত্রে ফসলের যে ডিউরেশনটা, সেই ডিউরেশনটাও কিন্তু অনেক ক্ষেত্রে কিছুটা কমে আসে এবং ফলন যথারীতি ভালোই হয়। তো এই টেকনোলজিটা কিন্তু আমরা ফলো করতে পারি। আরো অনেক কথা হয়তো আমাদের জানা যেত আজকের এই অনুষ্ঠানে, কিন্তু ওই যে সময় আমাদের রক্তচক্ষু দেখাচ্ছে, এখানেই আমাদের থেমে যেতে হবে। বন্ধুরা, আমরা এতক্ষণ আজকে আলোচনা করলাম গম চাষে জলসেচ ও অন্যান্য পরিচর্যা এই বিষয় নিয়ে।